ধুমধাম করে মেয়ের বিয়ে দেবে ভেবেছিল এক ব্যবসায়ী, কিন্তু আগের দিনেই তার ব্যবসায় নামলো মহাধস। কোনো মতে টাকা জোগাড় হলেও বিয়ের দিন এক বৃদ্ধ ভিখারি ভিক্ষা চাইতেই তাকে একে একে সবাই অপমান করলো, এমনকি মেয়ের বাবাও। আর তখনই বিয়েটা ভেঙে যেতে বসেছিল। কিন্তু কেন? কে ছিল ওই বৃদ্ধ ভিখারি? সব জানতে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। কলকাতার ভিড়ভাট্টা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে যেন উত্থান পতনের এক জীবন্ত ইতিহাস ছিলেন দেবজ্যোতি মণ্ডল। ছোটবেলায় ছাপোষা পরিবারে জন্ম। শিশুকালেই বুঝেছিলেন রুটি রুজির সংগ্রাম মানে শুধু ঘাম নয়, রক্ত ঝরাতে হয়। বাবার সামান্য চাকরির টাকায় সংসার চলতো না। তার চোখের সামনেই মায়ের শাড়ির আঁচল দিয়ে অনেকবার রান্নাঘরের খালি হাঁড়ি ঢেকে রাখার ঘটনা ঘটেছে। ছোটবেলাতেই শিখেছিলেন ক্ষুধার মানে কি। ক্লাস 5-এ পড়ার সময় পড়াশোনার ফাঁকে স্কুল শেষে ফুটপাতে বসে পুরনো কাপড় বিক্রি করতো সে। 2 টাকা 3 টাকা জুটত, আর সেই টাকাতেই বাড়ির বাজারে একটু সাহায্য করা যেত। তখনই দেবজ্যোতি বুঝেছিল জীবন লড়াই ছাড়া কিছু নয়। সেই ফুটপাতের ছোট্ট দোকানই আজ এক বিশাল গার্মেন্টস কোম্পানি। অনেক বছর ধরে বাজারে সুনাম ছিল তার। কলকাতা শহরের কাপড় ব্যবসায়ীদের মধ্যে নামকরা হয়েছেন দেবজ্যোতি। সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো জায়গা অর্জন করেছেন। তবুও বাবা হিসেবে তার সবচেয়ে বড় স্বপ্ন মেয়ের বিয়ে। তার একমাত্র মেয়ে রিমা, শান্ত, পড়াশোনায় ভালো, পরিমিতভাষী। বিয়ে ঠিক হয়েছে এক স্বনামধন্য পরিবারের ছেলের সঙ্গে, শান্তনু। বাড়ির একমাত্র সন্তান হওয়ায় সবাই তাকে খুব ভালোবাসে। দাদু দাদি থেকে শুরু করে বাবা মা সবার কাছে সে প্রিয়। শান্ত স্বভাবের, পরিশ্রমী ও দায়িত্বশীল। পড়াশোনা শেষ করার পর সে কলকাতার একটি বড় কোম্পানিতে কাজ করছে। সেখানে অফিসের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। সহকর্মীদের কাছেও তার সম্মান রয়েছে। মানুষ তাকে বিশ্বাস করে এবং ভালোবাসে। দেবজ্যোতির চোখে মুখে তখন শুধু স্বপ্ন, মেয়ের বিয়ে আমি ধুমধাম করে করব, যাতে সমাজ তাকিয়ে দেখে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। বিয়ের আগের দিন সকালবেলা হঠাৎ খবর এলো এক বড় বিদেশি ক্লায়েন্ট চুক্তি ভেঙে দিয়েছে। সাপ্তাহিক পত্রিকায় টাইটেল বেরোলো, মণ্ডল টেক্সটাইলের বড় ধাক্কা। কয়েক কোটি টাকার ব্যবসা এক নিমেষে ভেস্তে গেল। কর্মচারীরা দলে দলে অফিসে ফোন করছে বেতন ও ভবিষ্যৎ নিয়ে। তার উপরে ব্যাংকের পুরনো ঋণের বোঝা। একসাথে পাওনাদাররা অফিসের দোরগোড়ায় ভিড় জমালো। দুপুর নাগাদ পরিস্থিতি এতটাই খারাপ হলো যে পুরো কোম্পানির ভিত্তি নড়ে গেল। দেবজ্যোতি কপালে হাত দিয়ে নির্বাক হয়ে বসে আছেন। হায় ভগবান, এত টাকা খরচ, আমি এখন আনবো কোথা থেকে? কালই তো বিয়ে। রিমার মা ভীত চোখে স্বামীকে জিজ্ঞেস করলেন, সব তো সাজসজ্জা হয়ে গেছে, ক্যাটারিংয়ের অগ্রিম, গয়না, সাজ পোশাক, বাকি যে খরচগুলো, এত টাকা একসাথে আসবে কোথা থেকে গো? দেবজ্যোতির বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ঘরের দেওয়ালে হেলান দিয়ে ধপ করে বসে পড়লেন তিনি। মাথার ভেতর ঝড় উঠছে। কি করে হবে এত সব? সমাজে অপমান হবে, মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তার কপালে ঘাম জমে উঠল। ঠিক তখনই পাশের ঘর থেকে সব শুনে ফেলে রিমা দৌড়ে এলো। চোখ বড় বড় করে কাঁপা গলায় বলল, বাবা, এটা কি শুনছি? বিয়েটা কি তাহলে হবে না? বাবার কাঁধে মুখ গুজে কাঁদতে লাগলো রিমা। দেবজ্যোতি নির্বাক। মেয়েকে জড়িয়ে ধরে শুধু বলতে পারলেন, আমি তোকে কষ্ট দেব না রে মা, আমি কিছু একটা করবই, তোর বিয়ে আটকে যাবে না। রিমা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল, কিন্তু তার চোখে ভয় আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। শূন্য দুপুরের বাতাস ভারী। ড্রয়িং রুমে বসে থাকা আত্মীয়রা একে অপরকে ফিসফিস করছে। এবার কি হবে? মেয়েটার কি বিয়ে আটকে যাবে? দেবজ্যোতি এত নাম করল ব্যবসায়, অথচ এক নিমেষে সব শেষ। কারো দুঃখ, কারো ব্যঙ্গ মিশ্রিত কথাবার্তা রিমার কানে যাচ্ছিল। তার চোখ আরও ডুবে যাচ্ছিল জলে। ঠিক তখনই এক পুরনো বন্ধু এসে খবর দিল, শুনেছিস দেবজ্যোতি, একটা সংস্থা আছে, তারা নাকি বিপদে পড়লে অনেককে টাকা দিয়ে সাহায্য করে। শোন, শর্ত আছে,
কিন্তু তুই চাইলে চেষ্টা করে দেখতে পারিস। শব্দটা তার কানে আসার আলো জ্বালালো। তিনি আর দেরি না করে সেই সংস্থার দপ্তরে ছুটে গেলেন। বহুতল ভবন, উঁচু সিঁড়ি, ভেতরে চকচকে ফ্লোর, কিন্তু আশ্চর্যের বিষয় কোথাও মালিকের কোনো ছবি নেই। শুধু এক ম্যানেজার অফিস সামলাচ্ছেন। দেবজ্যোতি গলা শুকিয়ে আসা কণ্ঠে বিপদের কথা খুলে বললেন। ম্যানেজার ঠান্ডা মাথায় শুনলেন, তারপর মৃদু হেসে বললেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। কাল আপনার মেয়ের বিয়ের দিন পুরো টাকা হাতে পেয়ে যাবেন। দেবজ্যোতির বুক থেকে যেন বিশাল পাথর নেমে গেল। পরের দিন সকাল থেকেই মণ্ডল বাড়ি উৎসবের রঙে রঙিন। আলোয় ঝলমল করছে ঘরদোর, শঙ্খধ্বনিতে মুখর উঠোন, আত্মীয় স্বজনদের কোলাহল, মেয়েদের হাসি ঠাট্টা, অতিথিদের ভিড়, সব মিলিয়ে রাজপ্রাসাদের আয়োজন। রিমা লাল বেনারসি পরে আয়নার সামনে বসে আছে। গলায় সোনার হার, হাতে শাখা পলা, চোখে ভয় আর স্বপ্ন দুটোই মিশে আছে। পিসিরা তার সাজ গুছিয়ে দিচ্ছে, কিন্তু দেবজ্যোতির চোখে ভ্রুকুটি। টাকা আসার কথা, অথচ এখনো কিছু আসেনি। ঘন্টায় ঘন্টায় ঘড়ি দেখছেন, বুকের ভেতরে অজানা শঙ্কা। বিকেলের দিকে যখন বিয়ের মণ্ডপের গেটে অতিথিরা ভিড় করছে, তখনই হঠাৎ দেখা গেল এক বৃদ্ধ লোক আসছে। বয়স প্রায় 50 থেকে 60, শরীরে জীর্ণ কাপড়, হাতে একটা ভাঙা লাঠি, চোখে ক্লান্তি। সে গেটের কাছে দাঁড়িয়ে করুণ গলায় বলল, বাবা, কেউ একটু কিছু খেতে দেবে? অনেকক্ষণ ধরে কিছু খায়নি। চারপাশের অতিথিরা হেসে উঠল। এই বুড়োটা এখানে কি করছে? বিয়ে বাড়িতে এসে ভিক্ষা চাইছে? চলে যায় এখান থেকে। কেউ কেউ অপমানজনক কথা বলতে লাগলো। দেবজ্যোতির কানে খবর পৌঁছাতেই তিনি রাগে ফুঁসে উঠলেন। তড়িঘড়ি করে বেরিয়ে এসে সবার সামনে বৃদ্ধকে ধাক্কা দিয়ে বললেন, এটা কি জায়গা ভিক্ষা করার? চলো এখান থেকে, নইলে পুলিশ ডাকবো। বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন। চারপাশের হাসি রোল উঠল। ঠিক তখনই এক কালো বিলাসবহুল গাড়ি গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলেন সেই সংস্থার ম্যানেজার, তার হাতে একটা ফাইল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ম্যানেজার হঠাৎই ছুটে গিয়ে বৃদ্ধকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। তারপর ভিড়ের সামনে হাত জোড় করে বললেন, আপনারা একটু চুপ করুন। এই ভদ্রলোক আমাদের সংস্থার মালিক, মিস্টার মনোরঞ্জন ব্যানার্জি। মুহূর্তেই চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। দেবজ্যোতির চোখ কপালে। কি বলছেন? উনি সংস্থার মালিক? ম্যানেজার মাথা নাড়লেন। হ্যাঁ, উনি আসলে মানুষের মন পরীক্ষা করেন। টাকা দেওয়ার আগে উনি দেখতে চান মানুষ কেমন ব্যবহার করে গরিব অসহায় মানুষের সঙ্গে। আজ উনি ভিখারির ছদ্মবেশে এসেছিলেন। কথাটা শুনে চারপাশে চুপচাপ। সবার চোখ সেই লোকটার দিকে। কেউ জানতো না অগোছালো কাপড়, কাঁপা হাতে ভিক্ষা চাইতে থাকা লোকটা আসলে একসময় খালি পেটে দিন কাটিয়েছে। শৈশবে পেট ভরানোর জন্য মাটির হাঁড়িতে রাখা ভাতের উচ্ছিষ্টও খেতে হয়েছে। না খেয়ে পড়াশোনা করেছে, ভাঙা কুপির আলোয় অঙ্ক কষেছে। সেখান থেকে এক ধাপ করে আজকের অবস্থানে এসেছে। তাই মানুষের ভেতরের অহংকার বা সহানুভূতি, ওগুলো যাচাই করার অদ্ভুত অভ্যাস গড়ে উঠেছে তার। মনোরঞ্জনবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, মুখে হালকা হাসি। তিনি দেবজ্যোতির দিকে তাকিয়ে বললেন, মিস্টার মণ্ডল, ব্যবসায় বড় লোক হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া কঠিন। আপনার আজকের আচরণ দেখে আমার অনেক কিছু শেখার হলো। দেবজ্যোতি ঘামতে লাগলেন। কাঁপা গলায় বললেন, স্যার, আমি ভুল করেছি। পরিস্থিতির চাপে মাথা খারাপ হয়ে গিয়েছিল। মনোরঞ্জনবাবু ধীরে ধীরে ম্যানেজারের দিকে ইশারা করলেন। ম্যানেজার দেবজ্যোতির হাতে একটি চেক তুলে দিলেন। এই নিন আপনার মেয়ের বিয়ের খরচের টাকা। এই বিয়ে হোক আনন্দে, মেয়ের মুখে হাসি থাকুক। দেবজ্যোতির চোখ ভিজে গেল। তিনি মনোরঞ্জনবাবুর পায়ে পড়ে ক্ষমা চাইলেন। মনোরঞ্জনবাবু সামান্য হাসলেন এবং বললেন, আমি শুধু আপনার মেয়ের বিয়ের খরচের টাকা দিচ্ছি, তবে একটি শর্ত আছে। বিয়ের অনুষ্ঠান শেষ হলে আপনার পক্ষ থেকে কিছু জামা কাপড় ও খাবারের সামগ্রী গরিবদের কাছে পৌঁছে দিতে হবে। এটাকেই আমি বলি মানুষের জন্য প্রকৃত সহায়তা। ভবিষ্যতে যদি আরও প্রয়োজন পড়ে আমি অবশ্যই সাহায্য করব। দেবজ্যোতি মাথা নত করে বললেন, স্যার,
আমি অবশ্যই তা করব। আপনার শিক্ষা আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখব। সন্ধ্যার পর আলো ঝলমল করে উঠল। রিমার গলায় মালা পড়ল। ঢাকঢোলের শব্দে গমগম করে উঠল মণ্ডপ। অতিথিদের হাসি, শুভেচ্ছা। দেবজ্যোতি দূর থেকে তাকিয়ে আছেন মেয়ের মুখের দিকে। মনে মনে বললেন, আজ আমি শিখলাম ধন সম্পদের চাইতে বড় হলো হৃদয়ের মহত্ব। মনোরঞ্জনবাবু ভিড়ের বাইরে দাঁড়িয়েছিলেন। তার চোখে এক প্রশান্তি। মানুষকে আজ তিনি আরেকবার শিক্ষা দিতে পারলেন। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকবেন।